আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। 52 ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। সাফজয়ী নারী ফুটবলার সহ 18 জনের হাতে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী 21 ডিসি সহ 23 জনকে বাধ্যতামূলক অবসর। চাকরি পাচ্ছেন 27 বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। আবারও গণতন্ত্র ধ্বংসের পায়তারা চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে পারে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। ব্যতিক্রমী প্রক্রিয়ায় গঠিত হবে সংগঠনের তহবিল। সাবেক এসপি আলিফ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বেনজির, আতিউর, বারাকাতদের বিরুদ্ধে দুর্নীতির আলাদা মামলা। দুর্বল ব্যাংকগুলোর ঘুরে দাঁড়াতে সময় লাগবে 5 বছর বললেন গভর্নর। অর্থ পাচার বন্ধ করে ঠেকানো গেছে রিজার্ভের পতন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আর কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে ছাত্র জনতা। নির্বিচারে গুলিতে নিহত হয় সালাম, বরকত সহ বহু মানুষ। 21-এর প্রথম প্রহরে স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে শহীদ মিনার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাত 12টা 1 মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন। রাত 12টা 40 মিনিটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মনির, শহীদ মিনার এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। জি ধন্যবাদ দেবাশিস। আসলে যেহেতু এই আর 2 ঘন্টা পরে যে আয়োজনটা, যে কর্মসূচিটা, সেটা আসলে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের মধ্যে পড়ে। তো রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান বলতে এইবারে একটু বিশেষ ব্যবস্থা বা একটু অন্যরকম দিন, কেননা এইবারই প্রথম অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে তারা প্রথম অমর একুশে উদযাপন করতে যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে এবার আসলে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আসবেন ঠিক 12টার সময়, 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা এখানে করবেন। উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানাবেন। এছাড়া 3 বাহিনীর পক্ষ থেকে অন্যান্য বিভিন্ন পুলিশ, র্যাব, আনসার, অন্যান্য বাহিনীর পক্ষ থেকে তারা জানাবেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা ভিসি প্রভিসি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এবং তারাই এই অমর একুশে উদযাপন কমিটির নেতৃত্বে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা জানানোর পরে ঠিক 12টা বা 12:30টার পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং শহীদ মিনার আসলেই যে গানটি মনে পড়ে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রতিটি মানুষ এখানে আসবেন, 1জন 2জন করতে করতে পরিবার পরিজন নিয়ে, আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে আসবেন, ভাষা শহীদদের স্মরণ করবেন। এবং আজকে শহীদ দিবস, যাদের জন্য আজকের এই আয়োজন, যাদের জন্য আজকের এই স্মৃতির মিনার, যাদের জন্যেই এই যে স্মৃতির মিনারের পেছনে যে লাল বৃত্তটি, সে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন যারা
52 সালের 21 ফেব্রুয়ারি সেই দিনটি স্মরণ করবেন, সেই দিনের ভাষা শহীদদের স্মরণ করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে রাষ্ট্রীয় অন্যান্য অতিথিদের সাথে বা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মুক্তিযোদ্ধারা যেমন থাকবেন, ভাষা সৈনিকরাও কয়েকজন থাকবেন, এবং এছাড়া এই যে সবশেষ গত বছর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো সেই সময়ের আহতরা এবং নিহতরা সেই পরিবারবর্গ থাকবেন। সেই স্মৃতিটাও নিশ্চয়ই আজকে এই ভাষা আন্দোলনে জড়িয়ে থাকবে, যেহেতু যেটা বলা হয় বাংলাদেশের যে অভ্যুদয় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রে ছিল, সূত্রপাত ছিল ভাষা আন্দোলন, এবং ভাষা আন্দোলনের পরে মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধ থেকেই যেটা বলা হচ্ছে যে জুলাই আগস্টের সেই যে আন্দোলন, সেই আন্দোলন। তো এই সর্বসাধারণের সাথে তারাও এখানে থাকবেন। ইতিমধ্যে প্রস্তুত শহীদ মিনার, প্রস্তুত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ধন্যবাদ মনির যুক্ত হবার জন্য। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরাও। সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল টিম এবং অভ্রের দলকে এই পদক প্রদান করা হয়। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, প্রযুক্তি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেয়া হয় এই স্বীকৃতি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব সম্পদের উপর প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 21শে পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। এবারে 21শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। আওয়ামী লীগ আমলের 3 বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এদের মধ্যে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্বে থাকা 23 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকিদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগে যারা আগেই অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 18 ও 24 সালে অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনই ছিল বিতর্কিত। ভোটারবিহীন এসব নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা 192 জন ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোটারদের বঞ্চিত ও অনিয়মের অভিযোগ থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 21 জন সাবেক ডিসি সহ 23 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছেন সচিব জাকিয়া খানম, আবু হেনা মোর্শেদ জামান ও কামরুল হাসান। অতিরিক্ত সচিবদের মধ্যে আছেন শায়লা ফারজানা, মোহাম্মদ হামিদুল হক, এস.এম. আলম, আবু সালেম মোহাম্মদ ফেরদৌস খান, এনামুল হাবিব, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তন্ময় দাস, শওকত আলী, আব্দুল আওয়াল, ফয়েজ আহমেদ, শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান, সুভাষচন্দ্র বিশ্বাস, রাব্বি মিয়া, উম্মে সালমা তানজিয়া, কামরুন নাহার সিদ্দিকী, মাসুদ করিম ও তোফায়েল ইসলাম। যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও উপসচিব আহমেদ কবিরকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে ওএসডি করা হয়েছে 25 বছরের কম চাকরি করা ডিসিদের। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, ভোটে অনিয়ম ও নানা দুর্নীতির সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবেন। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। সচিব জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত অবসরে যাওয়া কর্মকর্তারাও ছাড় পাবেন না। রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। এই অপরাধের সাথে যারা জড়িত, রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে, আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না। তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে।
জুলাই বিপ্লবের বিরোধিতা ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি পাচ্ছেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জন। তাই রায় হওয়ার পরেই বিজয়ীর হাসি নিয়ে সর্বোচ্চ আদালত থেকে বের হলেন সবাই। অথচ 5 আগস্টের আগেও তারা ভাবেননি বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করার কথা। 2007 সালে 27তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। কিন্তু 111-এর সময় নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে দেন বৈধতা, কিন্তু আপিল বিভাগও সে সময় বাতিল করে নিয়োগ। 5 আগস্ট শিক্ষার্থী জনতা আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে সবাইকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে, কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। বললেন তারা স্বপ্নেও ভাবেননি এমন কিছু হবে। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো। 18 বছর ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। বলেন, ঘৃণিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে ভারত সমর্থন অব্যাহত রাখলে তারা এদেশের মানুষকে পাশে পাবে না। আরেফিন শাকিলের প্রতিবেদন। শত্রুর্ধ আব্দুস সাত্তার ও আমিনুল ইসলামের কাছে দিনটা যেমন অবিশ্বাস্য, সমান আনন্দেরও। এই লাকসামে গত 1.5 দশক বিএনপি রাজনীতি করা ছিল কার্যত নিষিদ্ধ। অমানিসার সেই মেঘ কেটেছে 10 মাইল পথ পাড়ি দিয়ে। তাই প্রিয় দলের জনসমুদ্রে হাজির বিএনপির 2 প্রবীণ সমর্থক। শুনলেন, বুঝলেন রাষ্ট্র মেরামতে বিএনপির আগামীর রূপকল্প। ভোট দিতে গেছে, তারা ভোট দিয়ে এলেছে, তার আমলে কিনা অন আসেনি, যার করে এ হাতারাই হলাছে আল্লাহ দিলে আমরা বিএনপি রায় আছি। তাদের মতো গত 1.5 দশকে লাকসামে মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ছিলেন ঘর ছাড়া, অনেকে ছিলেন কারাগারে, গুম হন 2 শীর্ষ নেতা। উৎসবের দিনে তাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে তরুণ থেকে প্রবীণ পাল্লা দিয়ে যোগ দেন সমাবেশে। কুমিল্লার টাঙ্গর ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ বুলু ভাই, আপনার রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না। ডক্টর ইউনূসকে নাবালক উপদেষ্টাদের কথা বিভ্রান্ত না হয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেন, ৭১কে যারা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। মাননীয় প্রধান উপদেষ্টা 2-1 জন নাবালক উপদেষ্টার কথাবার্তাও আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষায় নৈরাজ্য বন্ধ করতে হবে। ভোটের রোডম্যাপ জানলে জনমনে স্বস্তি ফিরবে। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই, ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি একটা কাজ করতে পারবে? বিএনপি মহাসচিব ভারতকে কোনো দল নয়, এদেশের মানুষের পক্ষে থাকার আহ্বান জানান। ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না। সমাবেশ থেকে 2013 সালে নিখোঁজ সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান চান
বিএনপি মহাসচিব। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে বিভাগের উপর জেলা এখন থানা পর্যায়ে সমাবেশ করছে দলটি, যার লক্ষ্য আগামী নির্বাচনে ভালো ফলাফল করা, পাশাপাশি ধানের শীষের পক্ষে স্থানীয় পর্যায়ে দলের ভোটার, সমর্থক এবং কর্মীদের ঐক্যবদ্ধ করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। অতীতের মতো আবারও গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। বৃহস্পতিবার 21 ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় তারা হুঁশিয়ারি করেন, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। ইতিহাস বিকৃত করে একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে বলেও অভিযোগ করেন তারা। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় ভাষা আন্দোলনের নানা দিক তুলে ধরে বিএনপি নেতারা জানান, ভাষা আন্দোলন থেকেই দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন শুরু। আরো শ্রদ্ধা করার দায় আছে আমাদের। নেতারা কথা বলেন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গেও। অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তারা। এই বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে কেউ রক্ষা পায় নাই। আর একটা কথা বলতে চাই, ওই সমন্বয়কের নামে নিজেরা আইন হাতে তুলে নেবেন না। বিএনপিকে রাস্তায় যদি একবার নামান, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে। এটা মনে করেন না। তার কাছে এখনো আমাদের প্রত্যাশা, ভালোই একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায় সব কুল রক্ষা হবে, এটাই আমার বিশ্বাস। বিএনপি শীর্ষ নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান ও সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এই বিএনপির এই 17 বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে। মনে হয় যেন 1.5 মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে। এই যে আমাদের 1.5 মাসের সংগ্রামেও 422 জন বিএনপি কর্মী জীবন দিয়েছে। এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। নতুন চিন্তা চেতনা নিয়ে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের তহবিল গঠন হবে ব্যতিক্রমী প্রক্রিয়ায়। নাম প্রতীক নির্ধারণ হচ্ছে জনমতের ভিত্তিতে, তবে কার্যালয় কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন তারা জানান, মানুষের জল্পনার অবসান হবে 26 বা 27 ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ফয়সাল মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারির 26 বা 27 তারিখ আসছে শিক্ষার্থীদের আলোচিত নতুন রাজনৈতিক দল। কাঠামো, গঠনতন্ত্র, নাম প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ সময়ের তোড়জোড়। এরই মধ্যে নতুন রাজনৈতিক এই দল নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। কি হচ্ছে দলের নাম প্রতীক, কার্যালয় বা হবে কোথায়? বেশিরভাগ যে নামগুলো এসেছে সেই নামগুলোতে নাগরিক শব্দটি, তারপরে জনশক্তি শব্দটি, রেভলিউশন শব্দটি, রিপাবলিক শব্দটি, এই শব্দগুলো এসেছে। আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি, তবে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি, তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। আমরা অফিস খুঁজছি, এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। দল চালানোর অর্থের যোগান তারা পাবে কোথা থেকে? উত্তরটা আসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজেরাই গঠন করবেন তহবিল। যেমন টকশো থেকে পাওয়া সম্মানের অর্ধেক জমা হবে দলের তহবিলে। পৃথিবীর অনেকগুলো দলের তারা কিভাবে তাদের ফাইন্যান্স পলিসিটা ঠিক করে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। কয়েকটা ফাইন্যান্স পলিসি ড্রাফট হিসেবে প্রস্তাবিত হয়েছে। 187 জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় 2 লাখের বেশি টাকা আসে, কারণ সবাই কিন্তু ন্যূনতমটা দেয় না, আরও বেশিও দেয়। এর বাইরে আমরা আমাদের টকশো থেকে অনেক টাকা আমরা যারা যায় তারা টকশোর অর্ধেক সম্মানী, এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি যে যাবে সে তার অর্ধেক টাকাটা সংগঠনে দেবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণার খুব বেশি সময় বাকি নেই, তার আগেই পদ পদবি ইস্যুতে দেখা গিয়েছে বিভক্তি। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করতে গেলে নানা ধরনের মতের অমিল থাকতে পারে, এটাকে আমরা বিরোধ হিসাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, এবং আমরা এই সাজেশনগুলোকে সন্নিবেশিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আমাদের নেতৃত্বটা নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।
নতুন দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে মতামত দিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দী স্ত্রীকে ধর্ষণের সত্যতা মিলেছে, এমনটা জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ট্রাইব্যুনালে জানানো হয়েছে ধর্ষণের এই অভিযোগ। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের র্যাব 10-এ ছিলেন পুলিশের সমালোচিত এএসপি আলেপ উদ্দিন। তার বিরুদ্ধে আটক, গুম ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। এসবের মাঝে একজন এনেছেন তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে আটকের পর স্ত্রীকে ভয় দেখিয়ে আলেপ ধর্ষণ করে বলে জানান ভুক্তভোগী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ধর্ষণ সহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়াও পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে চরম বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমনে রাজপথে নির্বিচারে চালানো হয় গুলি। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় 26 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত গ্রেপ্তার 8 কর্মকর্তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শিক্ষার্থী জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপির কাছে জানতে চান ট্রাইব্যুনাল। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ বারাকাত সহ 23 জনের নামে দুদকে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, 2 কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার, আইনে যা আছে সেই কাজগুলো বাংলাদেশ ব্যাংকে করতে হবে। দায়িত্বে থেকে বলেছেন দুর্নীতি বিরোধী নানা কথা, শুনিয়েছেন অর্থনীতি ও উন্নয়নের নানা বুলি, অন্যের দুর্নীতি নিয়েও ছিলেন নানা মাধ্যমে সরব। নিজেকে সবসময় কৃষকের ছেলে হিসাবে পরিচয় দেওয়া সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতের বিরুদ্ধে এবার দুর্নীতি মামলা করল দুদক। সাথে আসামি আরও 21 জন। মামলার এজাহারে বলা হয়েছে, এনএনটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে 11 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেছে কমিশন। 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর উত্তরা থেকে এক চীনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, হত্যাকাণ্ডের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? যারা হত্যা করেছে তাদের বিষয়ে কি জানতে পেরেছেন? দেবাশিস, আসলে এটি হত্যাকাণ্ড। কিছুক্ষণ আগে আমরা সিআইডি এবং রাজধানী উত্তরার পশ্চিম থানা পুলিশের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। এটি মূলত উত্তরার 14 নম্বর যে সেক্টর রয়েছে, 16 নম্বর রোড, বাড়ি হচ্ছে 63 নম্বর বাড়ি। এই বাড়িতে মূলত যে চীনা নাগরিকটি গত মাসে আসলে ভাড়া নিয়ে চলতি মাস থেকে সে ভাড়া ছিল, অর্থাৎ গতকাল রাত 12টার দিকে তার যে দুইজন সহকর্মী, সেই দুইজন সহকর্মী এসেই তাকে হত্যা নিশ্চিত করে এখান থেকে আসলে পালিয়ে যায়, যেটি আসলে সিসি ক্যামেরা থেকে দেখে প্রশাসন নিশ্চিত করেছে। তবে এই যে দুইজন নাগরিক রয়েছে তিনি তারা দুজনে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, সেটি ইমিগ্রেশন থেকে নিশ্চিত হয়েছে। এবং এই যে ঘটনাটি, অর্থাৎ যিনি চীনা নাগরিক মারা গেছে তিনি মূলত আসলে ইট, বালু, রড, সিমেন্টের ব্যবসা করত। গত 9 মাস যাবতে তিনি বাংলাদেশে এই ধরনের ব্যবসাগুলো করছে এবং তার যে সহকর্মীরা রয়েছে, সহকর্মীরা কিন্তু রাত 12টার পর এই বাসাতে ঢুকে একে একে 10 থেকে 12 মিনিট পর পর ডিস্টেন্সে তিনি বাসা প্রবেশ করে কিন্তু তাকে মেরে নিশ্চিত করে কিন্তু তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা যেটি দেখা গেছে, অর্থাৎ 12টা ঠিক 7 মিনিটের মধ্যে এখান থেকে বাড়ি থেকে আসলে দৌড়ে পালিয়ে যায়। এবং এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে তার মৃতদেহ আসলে ময়নাতদন্তের জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশ, সিআইডি পুলিশ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে এখানে যে পার্শ্ববর্তী যে সড়ক রয়েছে বাড়িগুলি, সেই বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, তদন্ত করে আসলে বিস্তারিত আরো জানা যাবে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। কুমিল্লা দেবিদ্বারে শুরু হয়েছে 3 দিনব্যাপী স্টুডেন্ট ফেস্ট। সকালে স্টুডেন্ট ফেস্টের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, এই ফেস্টের উদ্দেশ্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। আয়োজনে বইমেলা, সায়েন্স ফেস্ট, ক্যারিয়ার গাইডলাইন, উদ্যোক্তা মেলা ও গুণীজন সংবর্ধনা সহ নানা ইভেন্ট থাকছে। ফেস্টে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ থাকবে। পুরো আয়োজনে শিক্ষার্থীরা ভবিষ্যতে জীবন গড়ার দিক নির্দেশনা নিতে পারবেন বলে জানান হাসনাত। পরিবর্তিত অবস্থায় সরকারকে 1 টাকাও দেয়নি IMF, তারপর অর্থ পাচার বন্ধ ও রেমিটেন্স বাড়িয়ে ঠেকানো গেছে রিজার্ভের পতন। বাংলাদেশ ব্যাংক গভর্নর মনে করেন, দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে সময় লাগবে 5 বছর। নিয়ন্ত্রণ হবে মূল্যস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের জন্য সরকারের কাছে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রস্তাব পাঠাবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির 2টি ক্ষত স্পষ্ট, একটি NBR, অন্যটি ব্যাংক খাত। ব্যাংক খাতে জমেছে পাহাড় সমান খেলাপি ঋণ। গেল 15 বছরে লুট হয়েছে একাধিক ব্যাংক। একটি ব্যাংকের 67% আমানত নিয়ে গেছে একটি পরিবার। ইআরএফ এর আয়োজনে বিকেলে ব্যাংক খাতের সংস্কার এবং পদক্ষেপ নিয়ে আলোচনায় উঠে আসে অর্থনীতির নানা দিক। বলা হয়, জনগণের প্রত্যাশা অনেক, সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় চাপ উচ্চ মূল্যস্ফীতি। টোটাল ইন্টিগ্রেশন থাকে উইথ দ্য রেগুলেটরস। যখনই কোনো গ্রুপের ফান্ড ডিসবার্সমেন্ট হবে বা এই জায়গাগুলোতে হবে, তাহলে কিন্তু এইটাকে আর্লি ওয়ার্নিং বা এই জায়গাগুলোতে স্টপ করে দেওয়া পসিবল। আমাদের মূল্যস্ফীতি কমে আসবে, আমাদের ডিফল্ট কালচার যেটা আছে সেটার সাথে আমরা বের হয়ে আসবো, ডিফল্ট কমে আসবে, আমাদের ব্যাংকিং সেক্টর আবার একটা সুস্থ জায়গায় আসবে। এই বিষয়গুলো কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করছে এবং নীতি অর্থনীতির পতন ঠেকানো গেছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বড় ভূমিকা রেখেছে অর্থ পাচার বন্ধ এবং প্রবাসী আয়। জানান, মুদ্রা বাজারও এখন স্থিতিশীল। IMF টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। হ্যাঁ, আমাদের মূল যে শক্তি, অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ, সেটা খুবই শক্তিশালী। আমাদের MD সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, এতদিন পর্যন্ত গত 1 বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে, তারা টাকাটা দিয়ে দিত, 1 লাখলাই প্রফিট বেড়ে যেত। এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে। দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত 5 বছর। আমানতকারীরা অর্থ ফেরত পাবেন। গভর্নর মনে করেন, আগামী 1 বছরে 7 থেকে 8% নেমে আসবে মূল্যস্ফীতি। আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। সময় দিতে হবে অবশ্যই। যখন এটা 7-এর নিচে চলে আসবে, পলিসি রেটকে আমরা নামানো শুরু করে দেব। পলিসি রেট আমি কমাই আর না পাই, মার্কেট রেট কিন্তু তার আগে কমে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রস্তাবনা সরকারের কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মনে করেন, গরিব দেশ হিসেবে থাকার সুযোগ নেই, মধ্য আয়ের দেশে উত্তরণে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত, পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব ইনশাল্লাহ। উই গট দ্য পলিটিক্যাল সাপোর্ট
from our chief advisor. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অযৌক্তিক মূল্যে জ্বালানি চুক্তি করেছে বিগত সরকার, এখন সেগুলো সমন্বয়ের চেষ্টা চলছে। সব কার্যকর হলে আগামীতে গ্যাসের দাম কমে আসবে, এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে টেক্সটাইলস ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। এ সময় বিটিএমএ নেতারা বলেন, আগামী 10 বছর গ্যাসের দাম কী হবে তার রূপরেখা দেওয়ার দাবি জানান। রাজধানীতে টেক্সটাইল পণ্যের নজর কাড়া আয়োজন। অংশ নিয়েছে জার্মানি, ইতালি, জাপান, ভারত, চীন সহ 33টি দেশের 1100 ব্র্যান্ড। জমকালো এই আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং। উদ্বোধনী পর্বে যোগ দেন টেক্সটাইল খাতের কর্ণধাররা। প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে মঞ্চে আরও ছিলেন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম এবং এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী 10 বছরে আপনার গ্যাস প্রাইস কত থাকবে, আপনার ইন্টারেস্ট রেট কত থাকবে, যদি সরকার এটা এশিওর করতে পারে আমরা ইনভেস্টমেন্টমুখী হতে পারবো। ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসার খরচ কমাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে জটিল অর্থনীতি আমরা বিগত সরকারের তরফ থেকে পেয়েছি, সেখানে অনেক জ্বালানি চুক্তি রয়েছে যেগুলো ভারসাম্যপূর্ণ নয়। সেসব সংশোধনের চেষ্টা চলছে। আমার মতে দেশে ব্যবসার ফিক্সড কস্ট কমানো জরুরি। এক্ষেত্রে বড় শক্তি হতে পারে সাশ্রয়ী জ্বালানি, কেননা তুলার দামের কারণে টেক্সটাইল পণ্যের দর অনেক ওঠানামা করে। পরে প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি স্টল ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা। অভিজ্ঞতা ভাগাভাগি করেন বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে। আয়োজক বিটিএমএ জানায়, রাজধানীর পূর্বাঞ্চলে এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরায় নিজের 2 মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিকেলে সদর উপজেলার নুনগোলা গ্রামে ঘটনা ঘটে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শান্তা খাতুন নিজের 2 মাস বয়সী মেয়ে আশরাফিকে জ্বলন্ত চুলায় পুড়িয়ে মারে। বাধা দিতে গেলে শান্তা তার মা ও শিশুটির নানি রোকসানা খাতুনকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে অভিযুক্ত গৃহবধূকে, তবে হত্যার কারণ জানা যায়নি। শান্তা মানসিক ভারসাম্যহীন বলে দাবি স্থানীয়দের। পাবনার এক যুবকের 2 হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে সাঁথিয়া উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশেই এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফুল ইসলামের সময় কয়েকজন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এই সময় কুপিয়ে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশরাফুলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারি সহ 9টি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জের থেকেই হতে পারে এই হামলা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।